সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। ম্যাথ বেসিক্স অ্যান্ড অ্যাডভান্স টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন। আজকে আমি আমার এই ক্লাসে সাধারণ গণিত নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 2-এর সেট অফ ফাংশনের সেটের উপর সার্বিক আলোচনা করব। অর্থাৎ সেটের যে বেসিক ধারণাগুলো, যেগুলো হলেই সেট অধ্যায়টা সাধারণ গণিত থেকে যতটুকু সম্ভব সম্পূর্ণ করা সম্ভব হবে সেইটুকুই দেব। তো যেহেতু বেসিক ক্লাস, তোমরা ক্লাসটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এতে করে তোমাদের বেসিক বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হবে এবং অ্যাডভান্স ক্লাসগুলো খুব সহজ এবং খুব ভালো লাগবে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা এইটাও পড়ছি, সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহকে সেট বলে। যেমন ডিনার সেট, গ্লাস সেট, আমরা কথাগুলো প্রায়ই ব্যবহার করে থাকি বাস্তব জীবনে। এবং বইয়ের সেট, মোবাইল সেট ইত্যাদি নানা রকম সেটের কথা বলে থাকি। এই সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা। যেমন সেটটাকে প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দ্বারা, আর সেটের যে উপাদানগুলো সেগুলোকে প্রকাশ করা হয় ছোট হাতের অক্ষর দ্বারা। যেমন এই একটা সেটটাকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়েছে। এই সেটের উপাদান ধরে নিলাম এ বি সি, তিনটা উপাদান। এই এ বি সি ছোট হাতের অক্ষর, অর্থাৎ সেটের উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় আর সেটটাকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে আমরা এ বিলংস টু এ, অর্থাৎ এই এ উপাদানটা এ সেটের উপাদান। বি বিলংস টু এ, সি বিলংস টু এ। এও এ সেটের উপাদান, বিও এ সেটের উপাদান, সিও এ সেটের উপাদান। যদি ডি দেই, ডি বিলংস টু এ হবে না, কারণ ডি এ সেটের উপাদান নয়। অতএব ডি মাঝ বরাবর কেটে দেব, তাহলে হবে কি ডাজ নট বিলংস টু, মানে ডিটা এ সেটের উপাদান নয়, যেটাকে পড়া হবে ডি ডাজ নট বিলংস টু এ। তাহলে সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহকে সেট বলে। সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। সেটের উপাদানগুলোকে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন এ একটা সেট, ইংরেজি বড় হাতের অক্ষর, এবং তার উপাদানগুলো এ বি সি ছোট হাতের অক্ষর, এবং সেটকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি দুইটা। এক, তালিকা পদ্ধতি। 2 নাম্বার, সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্দিষ্ট করে উল্লেখ থাকে। যেমন এ সেট সমান 1 2 3। এখানে এ একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 3 নির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। তাহলে সেটের যেই পদ্ধতিতে উপাদানগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং একাধিক উপাদান থাকলে মাঝে কি আছে? কমা চিহ্ন আছে, এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে, সেই পদ্ধতিটাকে বলা হয় তালিকা পদ্ধতি। তাহলে আমরা সংখ্যাটা মুখস্থ করতে যাব না, আমরা এখান থেকে বলতে পারবো উপাদান যদি একাধিক থাকে মাঝে কমা দেওয়া হয়েছে এবং উপাদানগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, অতএব এই পদ্ধতিটাকে বলা হয় তালিকা পদ্ধতি। যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে সেই পদ্ধতিকে বলা হয় তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না। যেমন
এখানে এ সেটের উপাদানগুলো কী কী ছিল 1 2 3 এই উপাদানগুলোকে প্রকাশ করার জন্য একটা প্রতীক ব্যবহার করো, সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স যেন এক্স, এটা যেন বা সাজ দ্যাট যেন এক্স যেন এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স দ্বারা উপাদানগুলোকে বোঝানো হচ্ছে। উপাদানগুলো কী কী 1 2 3 যা স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 2 3 এন দিয়ে প্রকাশ করা হলো। তাহলে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স লেস দেন কত 4, 4-এর চেয়ে ছোট, 4-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো। তাহলে আমরা তাহলে সেট গঠন পদ্ধতি কাকে বলে? যেই পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্দিষ্টভাবে উল্লেখ না করে কী হবে তা নির্ধারণের জন্য প্রয়োজনীয় শর্ত দেওয়া থাকে। যেমন এক্স দ্বারা উপাদানগুলো বোঝানো হচ্ছে বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা এবং তা কি 4-এর চেয়ে ছোটো। তাহলে 4-এর চেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যাগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা নাই। অতএব এই পদ্ধতিটার নাম হচ্ছে সেটের গঠন পদ্ধতি। এ সেটটা সমান, তাহলে আমরা এ সেটটাকে তালিকা পদ্ধতিতে লিখলে এইভাবে লিখব, আর এ সেটটাকে গঠন পদ্ধতিতে লিখলে এইভাবে লিখব। এখানে এক্স দ্বারা কি বোঝাচ্ছে? এক্স দ্বারা সেটটার যেই উপাদানগুলো সেই উপাদানগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এই এক্সের পরিবর্তে আমরা চাইলে ওয়াইও বসাতে পারবো, এক্সের পরিবর্তে চাইলে ওয়াইও বসাতে পারবো, অন্য কিছু দিয়েও প্রকাশ করতে পারবো। সো তাহলে যেই পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে তাকে তালিকা পদ্ধতি বলা হয়। একাধিক উপাদান থাকলে মাঝখানে কমা চিহ্ন দিতে হয়। আর সেটের গঠন পদ্ধতিটা হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, এখানে নির্দিষ্টভাবে উল্লেখ করা নাই। অতএব শুধু উপাদানগুলো কি হবে সেইটার জন্য প্রয়োজনীয় শর্ত দেওয়া আছে। অতএব এই পদ্ধতিটাকে বলা হয় সেটের গঠন পদ্ধতি। তাহলে আশা করি সেটের তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি দুইটা আমরা বুঝছি। এবার যে জিনিসটা যদি প্রকারভেদের দিকে চলে যায় তাহলে দেখা যায় যে আপাতত দৃষ্টিতে সেটের প্রকারভেদের সেট 3টা প্রকার। একটা হচ্ছে সসীম সেট, সসীম সেট 2 অসীম সেট, অসীম সেট 3 নাম্বার 3 ফাঁকা সেট, ফাঁকা সেট। সসীম সেট, সসীম সেট সসীম যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায়। যেমন এ একটা সেট যার উপাদান আছে 2 3 4, এখানে কয়টা উপাদান আছে? 3টা উপাদান আছে। অতএব এইটা সসীম সেট, উপাদান গণনা করে শেষ করা যাচ্ছে। অতএব এটা কি সেট? সসীম সেট। এবার অসীম সেট, যে সেটের উপাদান গণনা করে শেষ করা যায় না, অর্থাৎ কতগুলো উপাদান আছে তা আমাদের জানা নাই, গণনা করে শেষ করা যায় না, সেই সেটটাকে বলা হয় অসীম সেট। যেমন এ সেট সমান যদি এমন থাকে 1 2 3 4 ডট 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 ইত্যাদি, তাহলে আমরা নিশ্চয় বলতে পারতেছি যে এখানে কতগুলো উপাদান আছে তা আমাদের জানা নাই। অতএব এই সেটটাকে কি সেট বলবো? আমরা এই সেটটাকে বলবো অসীম সেট। এবার ফাঁকা সেট, অর্থাৎ যেই সেটের কোনো উপাদানই নাই সেই সেটটাকে বলা হয় ফাঁকা সেট। যেমন এমন যদি থাকে এ সেট ইকুয়ালস বাস দ্বিতীয় বন্ধনী আছে বাট ভিতরে কোনো উপাদান নাই, অতএব এই সেটটা কি সেট? ফাঁকা সেট, কোনো উপাদানই নাই। ফাঁকা সেটটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে ফাঁকা রেখে প্রকাশ করতে পারি, অথবা বা এইরকম নাল চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি। এটাও ফাঁকা সেট, এটাও ফাঁকা সেট। তো আমরা সবসময় ফাঁকা সেটের ক্ষেত্রে এইটা ইউজ করার চেষ্টা করব, কারণ আমরা যদি বাই চান্স এরকম ঘটনা ঘটে যে এখানে আমি ফাঁকা সেট এইভাবে লিখছি, একটা 1 ঢুকে গেল, তাহলে ওটা নিশ্চয়ই একটা উপাদান বোঝাবে, অতএব এটা ফাঁকা সেট হবে না তখন। অথবা একটা 0 ঢুকে গেল, তাহলে এটাও কি হবে? একটা উপাদান বোঝাবে, এটা ফাঁকা সেট হবে না। কিন্তু যদি আমরা এটা দিয়ে রাখি, এর ভিতরে 1 2 3 4 ঢুকানোর কোনো স্কোপ নাই, যদিও ঢুকে যায় তা ওটা কি বোঝাবে? ফাঁকা সেট। তো আমরা ফাঁকা সেটের ক্ষেত্রে সবসময় এই সেটটাই ব্যবহার করার চেষ্টা করব। তাহলে আশা করি সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট আমরা ক্লিয়ার। এবার বুঝবো আমরা সেটের উপসেট সম্পর্কে ধারণা নিব। উপসেট, তাহলে উপসেট কাকে বলে এইটা জানবো। এবার কি জানবো আমরা? উপসেট কাকে বলে। উপসেট একটা সেট নিলাম আমি, যেমন এ সেট, এ সেট সমান কি 1 2 একটা সেট নিলাম। এখন ঠিক এই সেট থেকে কতগুলো সেট গঠন করা যাবে
এই সেটটা থেকে সে নিজেই একটা সেট গঠন করবে, আবার 1 নিজে একটা গঠন করবে, 2 নিজে একটা গঠন করবে, অন্যথায় ফাঁকা। সকল সেটের একটা সেট থাকবে, সেটা হচ্ছে ফাঁকা। তাহলে এই একটা সেট থেকে কতগুলো সেট গঠন করা গেল? 1 2 3 4, 4টি সেট গঠন করা গেছে। অতএব এই প্রত্যেকটা সেটকে এই এ সেটটার কি বলা হবে? উপসেট। তাহলে উপসেট কাকে বলে? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা সম্ভব, একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, সেই সেটগুলোকে ওই সেটটার কি বলা হয়? উপসেট বলা হয়। তাহলে এটাও একটা উপসেট এ সেটের, এটাও উপসেট, এইটু উপসেট, এই ফাঁকাটাও উপসেট এ সেটের। তাহলে এ সেটের উপসেট, তাহলে মোটামুটি উপসেট বোঝা গেল। অর্থাৎ কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে তার প্রত্যেকটাকে কি বলা হবে? ওই সেটের উপসেট। আর প্রত্যেক সেটেরই একটা ফাঁকা সেট থাকবে, সেটাও তার কি? উপসেট। এবার আমরা এই উপসেটগুলোতে দেখা যাচ্ছে এই যে এ যে সেটটা ছিল সেই সেটটা পুরোটাই একটা সেট হয়েছে উপসেটে। তাহলে এই উপসেটটাকে বলবো আমরা অপ্রকৃত উপসেট। অন্যথায় বাকি 3টে সেটই প্রকৃত উপসেট। এখন যদি এমন হয় বি সেট সমান 1 দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো যে বি সেটটা এ সেটের কি? উপসেট। প্রথমে লিখব বি সাবসেট এ, অর্থাৎ বি সেটটা এ সেটের উপসেট। আবার বলতে পারবো যে বি প্রপার সাবসেট এ, অর্থাৎ বি সেটটা এ সেটের প্রকৃত উপসেট। তাহলে প্রথমে আমরা আইডেন্টি করলাম যে এই বি সেটটা এ সেটের উপসেট, পরক্ষণেই আবার বুঝতে পারলাম যেহেতু প্রকৃত উপসেট কাকে বলে, আমরা সেই সংজ্ঞাটা যদি দিই তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবো। প্রকৃত উপসেট কাকে বলে? যেই উপসেটগুলো গঠন করব তার মধ্যে যদি কমপক্ষে একটা উপাদান কম থাকে, যেমন 1 2, এটার কিন্তু একটা উপাদানও কম নেই, অর্থাৎ সেটে যা ছিল সবগুলো উপাদান নিয়ে এই সেটটা গঠিত হয়েছে। অতএব এইটা শুধু অপ্রকৃত, আর বাকি সবগুলো কী হবে? প্রকৃত। কারণ বাকি প্রত্যেকটাতে কমপক্ষে একটা করে উপাদান কি থাকবে? কম থাকবে। প্রত্যেকটাতে কমপক্ষে একটা করে উপাদান কম থাকবে, অতএব তাদের প্রত্যেকটাই কি? প্রকৃত উপসেট। তাহলে আশা করি প্রকৃত উপসেট জিনিসটা আমরা বুঝছি কি, যে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করব সেই গঠিত সেটগুলোর প্রত্যেকটাতে যদি কমপক্ষে একটা উপাদান কম থাকে, যেমন 1 2 এই সেটটা নিয়ে আমরা উপসেট গঠন করছি 1টা 2টা 3টা 4টা, 4টার মধ্যে 1 2 এই উপসেটটা অপ্রকৃত, আর বাকি সবগুলো কমপক্ষে একটা উপাদান কম আছে, অতএব বাকি সবগুলো সেটই এই এ সেটের কি? প্রকৃত উপসেট। শুধু সেই নিজেই অপ্রকৃত উপসেট। আশা করি প্রকৃত সেট এবং অপ্রকৃত সেট জানা আমাদের বা বোঝা আমাদের ক্লিয়ার। এবার আমরা যেটা বুঝবো যে একটা সেটের কতগুলো উপসেট হতে পারে, একটা সেটের কতগুলো উপসেট হতে পারে এবং প্রকৃত উপসেট কতগুলো হতে পারে। আমরা লক্ষ্য করব এ সমান 1 2 3, তার উপসেট কয়টা হচ্ছে? 1 2 3, 1 2 একটা, 1 একটা, 2 একটা, ফাঁকা সেট একটা। তাহলে কয়টা উপসেট হলো? 4টা। এবার অন্য আরেকটা সেট নেব, ধরে নিলাম সি আর একটা সেট যার উপাদান হচ্ছে একটা 1, তাহলে এর উপসেট কয়টা হবে? 1 সে নিজে একটা, আর একটা কি? ফাঁকা সেট। তাহলে এ সেটের উপাদান কয়টা ছিল? 2টা। এ সেটের উপাদান কয়টা ছিল? 2টা। তার মানে উপাদানকে যদি এন দিয়ে প্রকাশ করি, এন সমান কত? এ সেটের 2। আবার তার উপসেটের সংখ্যা কত? উপসেটের সংখ্যা হলো 4। তাহলে লেখা যায় 2 এর উপরে 2, 2 এর উপরে 2 মানে কত? 4। উপাদানের সংখ্যা যখন 2, অর্থাৎ 1 2 2টা, এন সমান 2 হলে তাহলে তার উপসেটের সংখ্যা হয় 4, অর্থাৎ 2 এর উপরে স্কোয়ার। এখন সি সেট যার উপাদান সংখ্যা কত? এন সমান কত? 1। এখানে উপাদান সংখ্যা কত? 1। তার উপসেট কয়টা হচ্ছে? 2টা। তাহলে 2 সমান 2 এর উপরে 1 লেখা যায়। একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে কি, যখন উপাদান সংখ্যা 1 তখন 2 এর উপরে পাওয়ার কত হয়ে গেল? 1। যখন উপাদান সংখ্যা 2 তখন 2 এর উপরে পাওয়ার কত হয়ে গেল? 2। অনুরূপভাবে যদি আমরা বিবেচনা করি, অনুরূপে উপাদান সংখ্যা n হলে, উপাদান সংখ্যা n হলে উপসেটের
উপাদান সংখ্যা হবে যখন উপাদান সংখ্যা 2 তখন 2-র উপরে উপাদান 2টা পাওয়ার হয়ে গেছে, যখন উপাদান সংখ্যা 1 তখন 2-র উপরে উপাদান সংখ্যাটা 1 পাওয়ার হয়ে গেছে। উপাদান সংখ্যা যখন n হবে তখন উপসেটের উপাদান সংখ্যা হবে 2-র উপরে নিশ্চয় n, যেখানে n ইকুয়াল টু 1 হতে পারে, 2 হতে পারে, 0 হতে পারে, 3, 4, 5 ডট 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 ইত্যাদি সংখ্যা হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে উপাদান সংখ্যা যা হবে সেইটা দেখে আমরা ডিরেক্টলি বলতে পারবো এর কয়টা উপসেট হবে। এখন যদি এরকম একটা সেট দেওয়া হয়, এ সেট সমান উপাদান আছে 1, 2, 3, উপাদান কয়টা আছে 3টা, তাহলে এর উপসেট কয়টা হবে আমরা ইংরেজিতে বলতে পারবো যে আমরা শিখছি কোনো সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n, এখানে n সমান কত 3, 1, 2, 3, 1, 2, 3, 3টা উপাদান আছে, অতএব n সমান 3 হলে তাহলে আমরা 2-র উপরে n এর পরিবর্তে কী বসাবো 3, 2-র উপরে 3 মানে 8, 2 টু দি পাওয়ার 3 মিনস 8, তার মানে এই সেটটার কয়টা উপসেট হবে, এই সেটের উপসেট হবে 8টি। সেটটার উপসেট কয়টা হবে, নিশ্চয় সেটটার উপসেট হবে 8টি। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম, উপসেট সম্পর্কে টোটাল আমাদের ধারণা গেল। উপসেট কাকে বলে, প্রকৃত উপসেট কি, অপ্রকৃত উপসেট কি, কোনো সেটের কতগুলো উপসেট হতে পারে, সেই উপসেটগুলো মধ্যে এখন একটা জিনিস লক্ষ্য করবো আমরা, একটা জিনিস আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে প্রকৃত উপসেট কয়টা হতে পারে। আমরা জানি শুধু ওই সেটটা তার কি অপ্রকৃত, তাহলে ওই একটা সেট বাদে বাকি সবগুলোই কি প্রকৃত। তাহলে এখান থেকে আমরা কয়টা উপসেট পাবো 8টা, সেখান থেকে একটা কি বাড়াবে অপ্রকৃত, মাইনাস করলে আমাদের কয়টা থাকবে নিশ্চয় 7টা, তাহলে 7টা হবে প্রকৃত উপসেট। তাহলে আমরা এইটা করতে পারি, প্রকৃত উপসেট সংখ্যা হবে কত, কোনো সেটের প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n উপসেট, তার থেকে কয়টা বাদ যাবে একটা, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে প্রকৃত উপসেটের সূত্র। আশা করি প্রকৃত উপসেট বা উপসেট নিয়ে কোনো তোমাদের কনফিউজ থাকবে না। সো এবার আমরা যে জিনিসটা সেটের সমতা, সেটের কি সমতা, সেটের সমতা, এ একটা সেট 1, 2, 3, বি আর একটা সেট যেখানে বলা আছে 1, 2, 2, 3, এ সেটের উপাদানও যা বি সেটের উপাদানও যা, অর্থাৎ দুইটা সেটের উপাদান সংখ্যা যদি কি হয় একই হয় বা সমান হয় তাহলে ওই সেট দুটাকে কি বলা হয় সেটের সমতা সেট। যেমন তাহলে আমরা লিখতে পারবো এ সমান কি বি সেট। হ্যাঁ, এখন কথা প্রশ্ন আসতে পারে এখানে 2 টু বারবার, অর্থাৎ সেটের ভিতরের উপাদানগুলো যদি বারবার লেখা হয় তাহলে একটা উপাদান ব্যবহার করলে যে মান, অর্থাৎ বারবার একই উপাদান ব্যবহার করলে ওই একই বোঝায়। অতএব এ সেটও যা বোঝাচ্ছে বি সেটও তাই বোঝাচ্ছে, অতএব সেট দ্বয় পরস্পর কি সমতা সেট। তাহলে যদি সেটের উপাদানগুলো পুনরাবৃত্তি থাকে বা ক্রম পরিবর্তন থাকে, এমনভাবে লেখা হতে পারে 2, 1, 3 ক্রম পরিবর্তন করে, তাহলে এই সেটটা যা এই সেটটাও তাই এই সেটটাও তাই, অর্থাৎ সেটার ক্রম পরিবর্তন হলেও সেটার মানের কোনো পরিবর্তন হয় না যদি উপাদানগুলো একই। সমতা সেট শিখলাম। এবার আমরা যে সেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেটের অন্তর। সেটের অন্তর যাকে বলা হয় অন্তর সেট, অন্তর, সেটের অন্তর। সেটের অন্তর কাকে বলে, বলা হচ্ছে কোনো একটা সেট থেকে আর একটা সেট বাদ দিয়ে গঠিত সেটকে বলা হবে সেটের অন্তর। আমি উদাহরণ দিয়ে বুঝালে তোমরা ভালো বুঝতে পারবে। ধরো এ সেট একটা আছে 1, 2, 3, এ একটা সেট 1, 2, 3 দাও। বি আর একটা সেট আছে যেখানে লেখা আছে 1, 2। এই এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দেবো, অর্থাৎ এ বাদ বি এভাবে প্রকাশ করা যেতে পারে, অথবা এ বাদ বি একভাবে প্রকাশ করলেই হলো। এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো বাদ দেবো, দিয়ে এ সেটের যে উপাদানগুলো থাকবে সেগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাকে বলা হয় বাদ সেট বা অন্তর সেট। এখন এ সেট কি আছে 1, 2, 3, বাদ বি সেট, বি সেট কি আছে 1, 2, তাহলে এ সেটে আছে 1, 2, 3 আর বি সেটে আছে 1, 2, তাহলে আমরা বলছি যে এ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো কী করবো বাদ দেবো। তাহলে বি সেটের উপাদান কি আছে 1 আর 2, 1 আর 2 আছে, ওদের বাদ দিলাম, দিয়ে থাকলো কি এ সেটে 3,
অতএব এই থ্রিটাকেই বলবো আমরা এ বাদ বি সেট অথবা এ থেকে বি সেটের বাদ সেট। তাহলে কি বুঝলাম বাদ সেট বা অন্তঃসেট বলতে? কোনো একটা সেট থেকে অন্য একটা সেট বাদ দিয়ে গঠিত সেটকে বলবো আমরা বাদ সেট। তাহলে এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলাম, দিয়ে এ সেটে যে উপাদানগুলো থাকলো সেগুলো নিয়ে গঠিত সেটটাকে কি বললাম? বাদ সেট। এখন যদি এইটাকেই আমরা অন্যভাবে লিখে বলি, যেমন এভাবে লিখতে পারি আমরা কি, যে বি বাদ এ, তাহলে বি বাদ এ অর্থাৎ বি সেটটাকে লিখবো 1 2 বাদ এ সেট কি আছে 1 2 3। তাহলে বি সেট থেকে এখন এ সেট বাদ দিচ্ছি, তাহলে বি সেটে 1 আর 2 আছে, যা এ সেটে 1 2 আছে, তাহলে বি সেটে কি আর কোনো উপাদান আছে? নাই। তাহলে কি হবে? ফাঁকা সেট। এখন হয়তো প্রশ্ন আসতে পারে এ পাশে 3 আছে না, আমরা তো বলছি কি কোনো একটা সেট থেকে অন্য একটা সেট বাদ দিয়ে, তাহলে বি সেট থেকে এ সেট বাদ দিচ্ছি, তার মানে বি সেট থেকে এ সেট বাদ দিলে বি সেটে বাকি যে উপাদানগুলো থাকবে সেগুলো নিয়ে গঠিত সেটটাকে বলবো আমরা বাদ সেট। ওকে, আশা করি বাদ সেট বোঝা গেছে। এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সার্বিক সেট। সেটার মোট আলোচনা সার্বিক সেট। এবার আমরা আলোচনা করব সার্বিক সেট। সার্বিক সেট কাকে বলে? এখন আমি জিনিসটা উদাহরণের সাহায্যে বোঝালে তোমরা সহজেই বুঝতে পারবে। এ একটা সেট দেওয়া আছে 1 2 3, বি সেট সমান দেওয়া আছে এ বি, সি সেট সমান দেওয়া আছে 1 5। সার্বিক সেট কাকে বলে এই সংজ্ঞা তো আমরা দেব। তো এগুলা লেখার পিছনে কারণ কি? বলা হচ্ছে আলোচনা করব আমরা এ বি সি তিনটা সেট নিয়ে আলোচনা করতেছি। একটা অঙ্ক করার সময় তিনটা সেট নিয়ে আমরা শুরু করছি। তাহলে এই তিনটা সেটের সবগুলো উপাদান যে সেটের মধ্যে থাকবে, অর্থাৎ আলোচনার সময় আমরা যে সেটগুলো নিয়ে আলোচনা করব সেই সেটগুলোর সবগুলো উপাদান যে সেটে থাকবে সেই সেটটাকে বলা হয় সার্বিক সেট। সার্বিক সেটকে ইউনিভার্সাল দ্বারা প্রকাশ করে। তাহলে ইউনিভার্সাল সমান কী হবে? নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যে এই সেটগুলোর সবগুলো উপাদান একটার মধ্যে থাকবে। তাহলে 1 2 3 5 এ বি। তাহলে সি সেটের উপাদান এখানে আছে, বি সেটের উপাদানগুলো আছে, এ সেটের উপাদানগুলো আছে। অতএব এ বি সি তিনটা সেট নিয়ে আলোচনা শুরু করছিলাম, সবগুলো উপাদান এর ভিতরে আছে। অতএব এই সেটটাকে বলবো আমরা সার্বিক সেট। সার্বিক সেটকে কী দিয়ে প্রকাশ করা হয়? ইউনিভার্সাল দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে কী দিয়ে প্রকাশ করা হয়? ইউনিভার্সাল দ্বারা প্রকাশ করা হয়। পূরক সেট। পূরক সেট। পূরক সেট কাকে বলে? আবার আমরা সার্বিক সেট শিখলাম, এখন বলা হচ্ছে আমরা বাদ সেট শিখছি। ঠিক সার্বিক সেট থেকে কোনো একটা সেট বাদ দিয়ে গঠিত সেটটাকে বলবো আমরা কি? পূরক সেট। যেমন সার্বিক সেট সমান দেওয়া আছে 1 2 3 4, এই একটা সেট যার মান দেওয়া আছে 1 2। পূরক সেট অর্থ হচ্ছে এর উপরে পূরক চিহ্ন এটা, অথবা এ প্রক্সি এভাবে থাকবে। এর অর্থ হচ্ছে যে সার্বিক সেট থেকে যে সেটের উপরে পূরক চিহ্নটা আছে অর্থাৎ সি অথবা প্রাইম, সেই সেটটা কী করতে হবে? বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট থেকে বাদ দিলে সার্বিক সেট 1 2 3, সেখান থেকে 1 আর 2 বাদ দিলে কী থাকবে সার্বিক সেটে? 3 4। এই 3 4 সেটটাকে বলবো আমরা কি? পূরক সেট। তার মানে আমরা বুঝলাম জিনিসটা যে সার্বিক সেট থেকে কোনো সেটের উপাদান বাদ দিয়ে গঠিত, সার্বিক সেট থেকে কোনো সেটের উপাদান বাদ দিয়ে গঠিত সেটটাকে কি বলা হয়? পূরক সেট বলে। ওকে, আশা করি পূরক সেটটা আমরা বুঝতে পারছি। তো এবার আমরা যেটা শিখবো সেইটা হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট। সংযোগ সেট ইংরেজিতে বলা হয় ইউনিয়ন অফ সেট। ইউনিয়ন অফ সেট।
ইউনিয়ন অফ সেট। তাহলে ইউনিয়ন অফ সেট শিখব। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে বা একখানে করে গঠিত সেটটাকে বলবো আমরা সংযোগ সেট। তাহলে দুই বা ততোধিক সেটের, যেমন এ একটা সেট 1 2, বি একটা সেট এ বি, তাহলে এ এবং বি এর উপাদানগুলো সবগুলো একখানে নিয়ে যে সেটটা হবে সেটার নাম হচ্ছে সংযোগ সেট। তো সবগুলো একখানে করতে গিয়ে একটা প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ইউনিয়ন প্রতীক। এটার নাম হচ্ছে ইউনিয়ন প্রতীক, অর্থাৎ এ ইউনিয়ন বি সংযোগ সেট। এইটা হচ্ছে সংযোগ সেট। তাহলে এ সেটটা লিখবো আমরা 1 2, ইউনিয়ন বি সেটটা লিখবো এ বি। এখন আমরা সংজ্ঞা অনুযায়ী কী পেলাম? ইউনিয়ন অর্থ সংযোগ, অর্থাৎ একখানে করা দুই বা ততোধিক সেটের সকল উপাদান একখানে করে যে সেটটা হবে। তাহলে 1 2 এ বি। তাহলে দুইটা সেটের সবগুলো উপাদান নিয়ে এই সেটটা গঠিত হলো, অতএব এটাকে বলবো আমরা কি? এই সেটটাকে কি বলবো আমরা? সংযোগ সেট। সেট ইংরেজিতে ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন অফ সেট। সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান, সাধারণ মানে কমন উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ইন্টারসেকশন সেট বা সেট। যেমন এ একটা সেট 1 2 আছে, বি একটা সেট এ কমা 2 আছে, তাহলে এই ইন্টারসেকশন বা সেটটাকে প্রকাশ করার জন্য প্রক্রিয়া চিহ্ন ইন্টারসেকশন দেওয়া হয়। এটা ইন্টারসেকশন চিহ্ন, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস, এই সেটটাকে লিখবো 1 2 ইন্টারসেকশন বি সেট সমান কি আছে? এ কমা 2। তাহলে আমরা সংজ্ঞায় কি বললাম? ইন্টারসেকশন বা সেট কাকে বলে? কমন উপাদান। 2 কমন, অতএব 2। এই সেটটাকে বলবো আমরা কি সেট? সেট। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান, এ একটা সেট বি একটা সেট, মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন। তাহলে বলতেছি এই এ সেট আর বি সেটের মধ্যে কমন উপাদান কি? 2। অতএব এটাকে বলা হয়, এই 2 নিয়ে গঠিত সেটটাকে বলবো আমরা কি? সেট। তাহলে সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের কমন উপাদান নিয়ে গঠিত সেটকে বলবো সেট। সেটের প্রকাশের প্রতীক কি? ইন্টারসেকশন চিহ্ন। এবার আমরা যেই সেটটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে নিঃছেদ সেট। এখন শিখলাম আমরা সেট, এবার শিখবো আমরা হচ্ছে নিঃছেদ সেট। কথাটা দেখলেই আমাদের একটু পরিচিত মনে হয়েছে, মানে এর আগেই পড়ছি আমরা সেট। তাহলে সেদের আগে খালি নিঃছেদ, অর্থাৎ দুটো সেট নিয়েছি কিন্তু তাদের কোনো কমন উপাদান যদি না থাকে তাহলে যে সেটটা হবে সেটার নাম হচ্ছে নিঃছেদ সেট। যেমন এ সমান 1 আর 2 আছে, আবার বি সেট সমান এ কমা বি আছে। এ সেট সমান 1 2, বি সেট সমান এ কমা বি। এখন এদের মধ্যে যদি আমি এ ইন্টারসেকশন বি অর্থাৎ কমন করি তাহলে কি থাকবে? 1 2 ইন্টারসেকশন এ কমা বি। তাহলে ইন্টারসেকশন মানে তো কমন আছে, কমন উপাদান এখানে 1 2, এখানে এ বি, দুইটার মধ্যে একটাও কমন উপাদান নাই। অতএব এই সেটের উপাদান হবে ফাঁকা। তাহলে দুইটা সেটের সাধারণ যদি কোনো উপাদান না থাকে, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান যদি না থাকে তাহলে যে সেটটা হবে সেই সেটটাকে বলবো আমরা কি সেট? নিঃছেদ সেট। তো আশা করি নিঃছেদ সেট বোঝা গেছে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সম্পূর্ণটাই আমাদের বেসিক ক্লাস। তো বেসিক ক্লাসের মোটামুটি আশা করি বেসিক বিষয়গুলো আমাদের মাথায় বেসিক কনসেপ্টগুলো আসছে। তো এখন বেসিক কনসেপ্টগুলো এভাবে যদি আসতে থাকে তাহলে আশা করি তোমাদের অ্যাডভান্স ক্লাসগুলো খুব সহজেই বুঝতে পারবে। তো এবার আমি যে বিষয়টা বুঝাবো শক্তি সেট। এবার আমরা শক্তি সেট কাকে বলে সেইটা জানবো। আমরা এর আগেই ইতিমধ্যেই জানে ফেলছি একটা সেট থেকে যে সেটগুলো গঠন করা যায় সেই সেটগুলোকে ওই সেটের কি বলা হয়?
উপসেট বলে। এই উপসেটগুলো নিয়ে যে সেটটা হবে সেটাকে বলবো আমরা কি সেট? শক্তি সেট। যেমন এই একটা সেট আছে 1 2, তাহলে এখান থেকে উপসেট গঠন করলে কি কি হবে? 1 2 সে নিজে একটা উপসেট, 1 একটা, 2 একটা, আরেকটা কি ফাঁকা সেট। তাহলে এ সেট থেকে যতগুলো উপসেট হয় গঠন করলাম, এই উপসেটগুলোকে এখন যদি আমি সেটের মাধ্যমে প্রকাশ করি তাহলে এদেরকে বলবো আমরা কি সেট? শক্তি সেট। অর্থাৎ কোনো সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে বলা হয় শক্তি সেট। শক্তি সেটের সংখ্যা, একটা সেট থেকে কতগুলো শক্তি সেট আসবে? আমরা লক্ষ্য করতেছি যে এই সেটটা থেকে কয়টা উপসেট গঠন করা গেছে? 4টা। আর তার শক্তি সেটের উপাদান কয়টা হয়েছে? 1 2 3 4টা। তার মানে উপসেট যতগুলো গঠন করা যাবে তার শক্তি সেটও হবে ততগুলো। অর্থাৎ উপসেটের সংখ্যা কী ছিল সূত্র? 2 টু দি পাওয়ার n। তাহলে শক্তি সেটেরও উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। আশা করি বুঝছি আমরা। এবার আমরা যে বিষয়টা জানবো সেইটা হচ্ছে একবারে সম্পূর্ণ নতুন বিষয়, সেটা হচ্ছে ক্রম জোড়। ক্রম জোড়। ক্রম জোড় ইংরেজিতে কি বলা হয়? অর্ডার্ড পেয়ার। ইংরেজিতে বলা হয় ORDERD, অর্ডার্ড, PAIR, পেয়ার। অর্ডার্ড পেয়ার ইংরেজিতে কি বলে? অর্ডার্ড পেয়ার। ক্রম জোড়। ক্রম জোড় কাকে বলে? ক্রম জোড় জিনিসটা কি? এক জোড়া জিনিস, কে প্রথম অবস্থানে, কে দ্বিতীয় অবস্থানে। এক জোড়া মানে নিশ্চয়ই দুইটা। দুইটা জিনিসের মধ্যে কে প্রথম অবস্থানে। আমি যদি এরকম করে লিখে রাখি A, B, তাহলে আমি এই এক জোড়া জিনিসের মধ্যে বুঝতে পারতেছি A প্রথম অবস্থানে আছে আর B কি? দ্বিতীয় অবস্থানে। এভাবে এক জোড়া জিনিসের মধ্যে কে প্রথম অবস্থানে, কে দ্বিতীয় অবস্থানে, এইটা উল্লেখ করে, তাহলে A নিশ্চয়ই প্রথম অবস্থানে আর B কি? দ্বিতীয় অবস্থানে। উল্লেখ করে এই যে জোড়াটা লেখা হয়েছে এই জোড়াটাকে বলা হয় ক্রম জোড়। তাহলে ক্রম জোড় কাকে বলে? যে এক জোড়া নির্দিষ্ট এক জোড়া উপাদানের মধ্যে কে প্রথম অবস্থানে আর কে দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে বোঝানোর জন্য যেই জোড়া ব্যবহার করা হয় সেই জোড়াটাকে বলা হয় ক্রম জোড়। তো এখন যদি A প্রথম অবস্থান থাকে আর A যদি দ্বিতীয় অবস্থান থাকে এবং সমান দিয়ে যদি এমন লেখা হয় 0,5, তাহলে বুঝতে হবে নিশ্চয় এর জন্য কি 0 আর বির জন্য কে 5, কারণ A এখানে প্রথম অবস্থানে আছে আর এখানে কে প্রথম অবস্থানে আছে 0, B এখানে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে আছে, এখানে 5 আছে দ্বিতীয় অবস্থানে। তাহলে এর জন্য যদি 0, বির জন্য যদি 5 হয় তাহলে এই ক্রমজোড়টা লেখা যায় A, B = 0,5। তাহলে আশা করি ক্রমজোড় জিনিসটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ এক জোড়া উপাদানের মধ্যে কে প্রথম অবস্থানে থাকবে কে দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে জোড়াটা ব্যবহার করা হয়েছে এই জোড়াটাকে বলা হয় ক্রমজোড়। আশা করি ক্রমজোড় বিষয়টা আমরা ক্লিয়ার। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ক্রস গুণ। ক্রস গুণন সম্পূর্ণ নতুন বিষয়। দুইটা সেট, একটা সেট 1 আর 2 আছে, B আর একটা সেট A, B আছে। তো ক্রস গুণ জিনিসটা বোঝার জন্য আমি দুইটা উদাহরণ নিলাম, একটা A সেট সমান এটা আর B সেট সমান A, B। তো ক্রস গুণ বলতে A ক্রস B, এটা হচ্ছে ক্রস গুণ। সমান লেখা হবে প্রথমে 1,2 সেটটাকে, তারপরে ক্রস চিহ্ন, এবার B সেট কি আছে A, B। ক্রস গুণ ঠিক গুণনের নিয়মেই, তবে গুণন করা হবে না, শুধু কমা ব্যবহার করতে হবে। তো প্রথমে এই 1টা দিয়ে কি করব আমরা? এইটাকেও গুণ করব, এইটাকেও গুণ করব। তাহলে 1 দিয়ে যদি A কে গুণ করি তাহলে 1, A। এখানে কমা ব্যবহার করে লিখতে হবে। গুণ অর্থ 1A দিয়ে অনক গুণ করলে A কে A এরকম না, 1, A। আবার 1 দিয়ে যদি B কে গুণ করি তাহলে 1, B। এবং ক্রস গুণনে গুণনের যে উপাদানগুলো ব্যবহার করা হবে, যে অর্ডারগুলো ব্যবহার করা হবে, সেই অর্ডারগুলো অবশ্যই প্রথম বন্ধনীর মধ্যে থাকবে। তাহলে 1, A, 1, B। এরপরে 2 দিয়ে আবার A এবং B কে, তাহলে 2, A, 2, B, 2, A, 2, B। ওকে, এটাই হচ্ছে ক্রস গুণন। আশা করি ক্রস গুণন আমাদের না জানলেই নয়, সেটা হচ্ছে যেটা আমাদের এই বেসিক ক্লাসে মোটামুটি প্রয়োজন।
সেটের উপরে যে বেসিক ক্লাসটা প্রয়োজন সেটা হচ্ছে ভেন চিত্র। হয়তো বা এটা মাঝে দেওয়ার কথা ছিল, তো শেষে আমরা জানি নেব ভেন চিত্র কাকে বলে। জন ভেন এরকম একটা আয়তক্ষেত্র লিখছে এবং তার ভিতরে বৃত্তক্ষেত্র অথবা এরকম একটা আয়তক্ষেত্র লিখছে, তার ভিতরে ত্রিভুজ ক্ষেত্র ব্যবহার করছে। তাহলে বলতেছি আমি যে আয়তক্ষেত্র এবং বৃত্তক্ষেত্র অথবা কি ত্রিভুজ ক্ষেত্র, এখানেও আয়তক্ষেত্র আছে, এখানেও আয়তক্ষেত্র আছে, উভয়খানেই আয়তক্ষেত্র আছে। তাহলে বলা হচ্ছে আয়তক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্র অথবা বৃত্তক্ষেত্র দ্বারা অঙ্কিত চিত্রকেই ভেন চিত্র বলা হয়, যেটা জন ভেন কর্তৃক আবিষ্কৃত। আমরা বলতে পারি জন ভেন যে চিত্র আবিষ্কার করে তাকেই ভেন চিত্র বলা হয়। এটা মূলত জন ভেনের আবিষ্কার, এজন্য এটাকে ভেন চিত্র বলা হয়। যেখানে এইটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেট, আয়তক্ষেত্র দ্বারা কি সেট? সার্বিক সেট। এবং সার্বিক সেটের অন্য অন্য যে সেটগুলো থাকবে সেগুলো বোঝাবে হচ্ছে বৃত্তক্ষেত্র অথবা ত্রিভুজ ক্ষেত্র দ্বারা। তাহলে নিশ্চয় সার্বিক সেট থেকে যে সেটগুলো গঠন করব আমরা, সেগুলো নিশ্চয় সার্বিক সেটের উপসেট হবে। তার মানে এই বৃত্তক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্র দ্বারা কি বোঝাবে? এই সার্বিক সেটের উপসেট। তাহলে বৃত্তক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্র দ্বারা সার্বিক সেটের উপসেট বোঝায়। তাহলে আমরা আশা করি ভেন চিত্রটা বুঝতে পারছি যে কি আয়তক্ষেত্র এবং বৃত্তক্ষেত্র বা ত্রিভুজ ক্ষেত্র দ্বারা অঙ্কিত চিত্রকেই ভেন চিত্র বলে, যেখানে আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেট এবং বৃত্তক্ষেত্র বা ত্রিভুজ ক্ষেত্র দ্বারা সার্বিক সেটের উপসেটগুলোকে বোঝানো হয়।